হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি 4/11/2024 সেকেন্ড শিফটে এসএসসি এমটিএসসি যে এক্সাম হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজের কোশ্চেনগুলো নিয়ে আমরা এর আগে কিন্তু 43খানা ক্লাস করিয়ে ফেলেছি। এটা আমাদের আজকে 44 নম্বর ক্লাস। 43খানা ক্লাস যে করিয়েছি, প্রত্যেকটা ক্লাসই কিন্তু এই 2024-এর প্রশ্নপত্র, যেখানে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। যে সকল কোশ্চেন বিস্তারিত আলোচনা দরকার, এক্সট্রা নোটস দিয়ে আলোচনা করা হয়েছে এবং তার পাশাপাশি টপিক ওয়াইজ ক্লাস করিয়েছি। অনেকগুলো টপিক ওয়াইজ ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তো অবশ্যই দেখবে। তো সেই টপিক ওয়াইজ ক্লাস দেখতে গেলে তোমরা কি করবে, আমাদের যে প্লে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে চলে যাও। গেলে ওখানে দেখতে পাবে আমি গতকালই আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, যেখানে শুধুমাত্র এমটিএসের যে টপিকগুলো ক্লাস করিয়েছি আমরা, সেই টপিকগুলো রেখেছি। ঠিক আছে? যতগুলো ক্লাস, 17খানা ক্লাস রয়েছে। পরবর্তীতে আরও ক্লাস ওখানে অ্যাড হবে, আরও আমি ক্লাস করাবো তোমাদের জন্য। পিডিএফ বানানো চলছে। তো সেগুলো ক্লাস আসবে। তো সেগুলো পেয়ে যাবে ওই একটা প্লেলিস্ট, ওইটা ভালো করে তোমরা সেভ করে রাখো। ওই প্লেলিস্ট ধরে পুরো টপিক ওয়াইজ ক্লাসগুলো করে নেবে। তার পাশাপাশি এই যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো, এগুলো যে করেছি এর প্লেলিস্ট তোমরা এই ক্লাসের ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ক্লাসের ডেসক্রিপশনেও তোমরা এই যে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলোর প্লেলিস্ট পেয়ে যাবে। তো সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো করে নেবে। তোমরা যারা নতুন রয়েছো আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই বলবো, এই ধরনের যদি ক্লাস পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো এবার চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। কাইগা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? কাইগা পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে কর্ণাটক। কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। তারপরে চলে যাও পরবর্তী 2 নম্বর কোশ্চেন। কোন মৌলিক পর্যায় সারণীতে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য পরিচিত? সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, যেটা তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ এগুলো ভালোভাবে পড়েছো। তোমাদের স্যার নিশ্চয়ই বারবার বলেছে। এই কোশ্চেনটা কিন্তু ক্লাস 10-এ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এটা হয়ে যাবে কি, অপশন নাম্বার 3, ফ্লুরিন। ফ্লুরিন কিন্তু পর্যায় সারণীর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা রয়েছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 1951 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী শিক্ষার হার ছিল। দেখো 1951, আমরা 2011টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2011 সমস্ত কিছু আমাদেরকে জানতে হবে। এখানে 1951টা এখানে এক্সামে পড়েছে, তো এটা দেখে নাও এটার অ্যান্সার কি হবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে 8.86, 8.86%। তো 1951 সালে ভারতের মোট সাক্ষরতার হার যদি তোমাকে জিজ্ঞেস করে, তাহলে সেটা কত বলবে? 18.33, 18.33%। তারপরে দেখো এখানে আমাদের 2011 সাল তো আমার ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে। এটা আমি আগেও ক্লাসে আলোচনা করেছি, তো আবারও আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। ভারতে 2011 সালে আদমশুমারি অনুসারে সাক্ষরতার হার কত? না 74.04%। যেখানে পুরুষদের হচ্ছে 82.10 আর মহিলাদের হচ্ছে 65.46। আর পুরো রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলে সব থেকে প্রথম স্থান শিক্ষার দিক থেকে, সাক্ষরতার দিক থেকে প্রথম রয়েছে কি? কেরালা। তার পার্সেন্টেজটা হচ্ছে কত? 96.2। আর সর্বনিম্ন সমস্ত রাজ্যের মধ্যে বিহার কিন্তু সাক্ষরতার হার দিক থেকে সর্বনিম্ন রয়েছে, যেটা হচ্ছে 61.8%। এরপরে চলে যাবো 4 নম্বর কোশ্চেন। থেরবাদ থেরবাদ ভারতের নিচের কোন প্রতিবেশী দেশের সরকারি ধর্ম? কোন প্রতিবেশী দেশের সরকারি ধর্ম জিজ্ঞেস করছে। তো এটা হচ্ছে শ্রীলঙ্কা। কোথাকার? শ্রীলঙ্কার সরকারি ধর্ম হচ্ছে থেরবাদ। থেরবাদ বৌদ্ধ ধর্মের একটি শাখা, যা ভারতের উদ্ভূত হয়েছিল এবং এটি দক্ষিণ বৌদ্ধ ধর্ম নামেও পরিচিত। ভারতের প্রতিবেশী দুটি দেশ, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে মায়ানমার। তো এই দুটি দেশে থেরবাদ বৌদ্ধ ধর্ম সরকারি ধর্ম। শ্রীলঙ্কা এবং মায়ানমার। তো দুটো অপশনের মধ্যে যেটা থাকবে সেটা অ্যান্সার করবে। দুটো অপশন তো কোনোদিন দেবে না। শ্রীলঙ্কা থাকলে শ্রীলঙ্কা করবে, মায়ানমার থাকলে মায়ানমার করবে। 5 নম্বর দেখো, সাধারণ সর্দি সৃষ্টির জন্য কোন ভাইরাস দায়ী? আমাদের সাধারণ যে ঠান্ডা লাগলে অনেকের সর্দি কাশি হয় না, তো সেই সাধারণ সর্দি সৃষ্টির জন্য কোন ভাইরাস দায়ী? তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। 6 নম্বর, নিচের কোন নৃত্য পুরস্কার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স দ্বারা সংগঠিত হয়? দেখো তোমাদের আমরা পুরস্কার এবং সম্মান নিয়ে আমি ক্লাস করিয়েছি 2025-এর
তথ্য 2024-25 যে পুরস্কার সম্মানগুলো রয়েছে সেগুলো নিয়ে ক্লাস করেছি। এনটিপিসির জন্য করিয়েছিলাম, ওটা এনটিপিসি প্লাস এমটিএস এর জন্য ইম্পর্টেন্ট। এছাড়া রিসেন্ট আমি তোমাদের জন্য আবারও ক্লাস নিয়ে আসবো এই পুরস্কার ও সম্মান থেকে একটা ভাইরাল ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, 2025-24 থাকবে, একদম ইম্পর্টেন্ট ক্লাস, সেটা নিয়ে আসবো। আর ক্লাসটা কিন্তু সবাই অবশ্যই দেখবে। ঠিক আছে, অনেক নোটস অ্যাড করে ক্লাসটাকে করানো হবে। পিডিএফটা রেডি করা চলছে, পিডিএফটা রেডি হয়ে গেলেই আমি তোমাদের এই ক্লাসটা করাবো। তো এটা সঠিক অ্যান্সার হবে কি? অভিনন্দন সরোজা হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, একটি দেশে কয়টি কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে? একটা দেশে কয়টা কেন্দ্রীয় ব্যাংক থাকতে পারে? তো অবভিয়াসলি একটা থাকতে পারে, একটা। যেমন আমাদের ভারতের কেন্দ্রীয় ব্যাংক কি রয়েছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, টেকটোনিক্যাল প্লেটের সীমানা চলাচলের হার কত? টেকটোনিক প্লেটের সীমানা চলাচলের হার কত? হচ্ছে প্রতি বছর 1 থেকে 2 ইঞ্চি। প্রতি বছর 1 থেকে 2 ইঞ্চি। 9 নম্বর কোশ্চেন, কোন ঋগ বৈদিক ঈশ্বরকে ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়েছে? ঋগ্বৈদিক ঈশ্বরকে ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হয়। সঠিক আনসার হয়ে যাবে অগ্নি। অগ্নি হয়ে যাবে সঠিক আনসার। উত্তরাখণ্ড পাবলিক সার্ভিসের নারীদের জন্য উত্তরাখণ্ড পাবলিক সার্ভিসেস নারীদের জন্য অনুভূমিক সংরক্ষণ বিল 2022 মহিলাদের জন্য কতটা সংরক্ষণের ব্যবস্থা করে? মহিলাদের জন্য কতটা সংরক্ষণ করেছে? 30%। 30% মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, তো অবশ্যই ক্লাসটা লাইক করো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এই ধরনের ক্লাস যদি পরবর্তী পেতে চাও, তো অবশ্যই বলবো সবাই ক্লাসটা লাইক করে ফেলো। তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, তোমাদের জন্য কিন্তু টপিক ওয়াইজ ক্লাসগুলো করিয়েছি, আরও করাবো। পিডিএফ রেডি হচ্ছে কিন্তু, হ্যাঁ। সেই সকল ক্লাস যদি পেতে চাও, আর আমাদের প্লেলিস্ট তো করে দিয়েছি তোমাদের টপিক ওয়াইজ ক্লাসগুলো, যাদের সুবিধা হয়। কমেন্ট করেছিলে, কেউ মেসেজও করেছিলে। তার জন্য আমি প্লেলিস্টটা শুধুমাত্র টপিক ওয়াইজের জন্যই, যতগুলো টপিক ওয়াইজ ক্লাস হয়েছে সেগুলো নিয়ে একটা প্লেলিস্ট করে দিয়েছি। ওগুলো দেখে নেবে, আমি ক্লাস আরও নিয়ে আসবো। আর তোমরা ক্লাসের পিডিএফগুলো, টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফগুলো কোথায় পাবে? না হচ্ছে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড হবে কীভাবে? না হচ্ছে আমাদের এই ব্যাচ পারচেজ করতে হবে। ব্যাচ কীভাবে পারচেজ করবে? না হচ্ছে ব্যাচের প্রাইস রয়েছে 199 টাকা, যেটা নিতে গেলে তোমাদেরকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওখানে আমরা বলে দেবো এই পেমেন্টটা কীভাবে করবে। পেমেন্ট করলে তোমাদেরকে এই 4খানা পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এই 4খানা পিডিএফ প্রথমে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। আর বাকি সমস্ত প্রকার টপিক ওয়াইজ যে নোটগুলো, সেগুলো কিন্তু কোথায় দেওয়া হবে? না প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে গ্রুপে ওই পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে, তার সঙ্গে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। সেখানে তোমরা পেয়ে যাবে এই জিকের অধ্যায়ভিত্তিক নোটস। ঠিক আছে, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর নোটসও পেয়ে যাবে। ম্যাথ, রিজনিং, ইংলিশ, এগুলো সমস্ত নোটস পেয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো পেতে গেলে তাহলে তোমাদেরকে কী হতে হবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে ওখানে আমরা বলে দেবো পেমেন্টটা কীভাবে করবে। এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? 1757 সালের পলাশির নির্ণায়ক যুদ্ধের পর নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ব্রিটিশরা বাংলার নবাব হিসেবে ঘোষণা করেছিলেন? 1757 সালে নির্ণায়ক যুদ্ধে যে হয়েছিল পলাশি যুদ্ধ, তো সেই যুদ্ধের পরে ব্রিটিশরা বাংলার নবাব হিসেবে ঘোষণা করেছিল কাকে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, মির্জাফর আলী খান। মির্জাফর আলী খানকে ঘোষণা করেছিল। পলাশি যুদ্ধের সময় সিরাজউদ্দৌলা কিন্তু তখন বাংলার নবাব ছিলেন। পলাশি যুদ্ধ সেই সময় সিরাজউদ্দৌলা ছিল। তো সেই বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাহিনীর মধ্যে লড়াই হয়েছিল, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করেছিল। তারপরে কিন্তু এই সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করা হয়েছিল। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মুল্করাজ আনন্দের লেখা? বারবার বলেছি, আবারও বলছি, ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্ট্যান্ট। আনটাচেবল এটা কার লেখা? তাহলে মুল্করাজ আনন্দের। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলোও দেখে নাও এখানে। দ্য গাইড হচ্ছে এটা আর কে নারায়ণের লেখা একটি উপন্যাস, যেটা 1958 সালে প্রকাশিত হয়েছিল। তারপরে দ্য ব্লু আমব্রেলা, এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা বই। তারপরে দ্য হোয়াইট টাইগার, এটা হচ্ছে
কার? অরবিন্দ আদিগার লেখা একটি উপন্যাস। 13 নম্বর কোশ্চেন দেখো, রঞ্জনী হেব্বার নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? রঞ্জনী হেব্বার কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, কর্ণাটিক সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। নিচের কোন স্থানে শেরশাহ সুরির সমাধি অবস্থিত? শেরশাহ সুরির সমাধি অবস্থিত হচ্ছে সাসারামে রয়েছে। সাসারামটা কোথায়? না, শেরশাহ সুরির সমাধি ভারতের বিহার রাজ্যের সাসারাম শহরে। সাসারামটা কোথায় রয়েছে? বিহার রাজ্যে। শেরশাহ সুরি বিহারের পাঠান ছিলেন, যিনি মুঘল সাম্রাজ্যকে পরাজিত করার পরে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। মুঘল সাম্রাজ্য পরাজিত করে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। দাক্ষিণাত্য অভিমুখের আকবরের প্রথম অভিযানটি যুবরাজ মুরাদ এবং ড্যাশের নেতৃত্বে আহমেদনগরে পাঠানো হয়েছিল। দাক্ষিণাত্য অভিমুখে আকবরের প্রথম যে অভিযান, যুবরাজ মুরাদ এবং আব্দুল রহিম খান নেতৃত্বে আহমেদনগরে পাঠানো হয়েছিল। মুঘল সম্রাট আকবরের দরবারি কবি আব্দুল রহিম খানন, যিনি ফার্সি, আরবি, তুর্কির পাশাপাশি সংস্কৃত, হিন্দি, রাজস্থানী ভাষায় একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন। তিনি মুঘল সম্রাট আকবরের দরবারের নবরত্নের 9টি গুরুত্বপূর্ণ পদাধারীর একজন ছিলেন। নবরত্নের মধ্যে একজন ছিলেন কিন্তু এই কে? আব্দুল রহিম খানন। নামটা মনে রাখো ভালো করে। এখান থেকে আর কি জানবে, এখান থেকে জেনে নাও। তিনি ছিলেন আকবরের গুরু এবং অভিভাবক বৈরাম খানের পুত্র ছিলেন। তিনি ফার্সি ভাষায় বাবরনামা অনুবাদ করেন এবং খেতা কৈতুকম এবং দাত্রিম সাদগাবলি নামে সংস্কৃতে 2টি জ্যোতিষশাস্ত্রের বই লিখেছিলেন। এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তরাখণ্ডে অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ। তো বায়োস্ফিয়ার রিজার্ভ নিয়ে কিন্তু আমরা যে আমাদের যে পিডিএফ 4খানা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো ফার্স্ট পেমেন্টের পরে, সেখানে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভের লিস্ট রয়েছে। প্রত্যেকটা রাজ্য আমরা এক এক করে লিস্ট বানিয়ে দিয়েছি ওখানে। তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে নন্দাদেবী বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। এছাড়া অপশানে যেগুলো রয়েছে পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা কোথায় রয়েছে? না, মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতমালার একটি সংরক্ষণ এলাকা। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার একটি অংশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা রাজ্য জুড়ে অবস্থিত। আর এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ খুবই ইম্পর্টেন্ট, কেননা এটা হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যা 1986 সালে স্থাপিত হয়। 2000 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ অংশ হিসেবে স্বীকৃতি পায় এটা। তারপর হচ্ছে আরেকটা যেটা অপশানে রয়েছে দিবাং বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে। এরপর দেখো 17 নম্বর কোশ্চেন, পদ্মা সুব্রমণ্যম, এলারমেল ভ্যালি, যামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম ড্যাশের বিশিষ্ট অনুশীলনকারী। এলারমেল ভ্যালি বারবার আলোচনা করছি, যামিনী কৃষ্ণমূর্তির নামও শুনেছ, পদ্মা সুব্রমণ্যম এটারও নামও শুনেছ, শুধু অনিতা রত্নমটা তেমন একটা নামটা আসেনি কোশ্চেনের মধ্যে, কিন্তু বাকি 3টে নাম কিন্তু আমরা অনেকবার পড়েছি। তো সেই হিসেবে আমরা খুবই সহজে আনসার করে দিতে পারবো। ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত সবাই। তারপরে দেখো 18 নম্বর, 1930 সালে লবণ সত্যাগ্রহ নিম্নলিখিত কার নেতৃত্বে হয়েছিল? লবণ সত্যাগ্রহ এটা হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে। ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ ছিল মার্চ এপ্রিল 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতে একটি প্রধান অহিংস প্রতিবাদী পদক্ষেপ। এরপরে 19 নম্বর, নিচের কোন দেশ 2023 সালে তার 8তম পুরুষ এশিয়ান কাপ ক্রিকেট শিরোপা জিতেছে? 2023-এ এশিয়া কাপ ক্রিকেট জিতেছে কে? ভারত জিতেছে, তাই তো? ভারত জিতেছিল, যেখানে আয়োজক ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা, আর বিজয়ী হয়েছিল হচ্ছে ভারত, রানার্স আপ হয়েছিল শ্রীলঙ্কা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় ছিল কুলদীপ যাদব, সর্বাধিক রান সংগ্রহকারী ছিল শুভমান গিল, আর যে সর্বাধিক উইকেটধারী কে ছিল? মাতিস পাতিরানা, 11খানা উইকেট নিয়েছিল। তারপরে 20 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী স্বাধীনতায় নিচের কোনটি উল্লেখ নেই? ভারতের সংবিধান প্রস্তাবনায় স্বাধীনতায় কোনটি উল্লেখ নেই? তো সেটা হচ্ছে বিশ্বাস এবং আশা।
এটার উল্লেখ নেই। রয়েছে কি কি? বিশ্বাস ও উপাসনা, চিন্তা, অভিব্যক্তি বা মত প্রকাশ, বিশ্বাস এবং উপাসনা, এটা তো রয়েছে এগুলো। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন, 2023 সালে ফেব্রুয়ারিতে কে নীতি আয়োগের সিও হিসেবে নিযুক্ত হন? গুরুত্বপূর্ণ নিয়োগ নিয়েও ক্লাস করিয়েছি, চাইলে তোমরা ওটাও দেখতে পাবে, ওই প্লেলিস্টের মধ্যে রয়েছে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নিয়োগ 2025-এর নিয়োগগুলো নিয়ে ক্লাস হয়ে গেছে। তো এটা সঠিক অ্যান্সার হবে কি বিভিআর সুব্রমণ্যম নীতি আয়োগের সিও হিসাবে নিযুক্ত হয়েছেন 2023 সালের ফেব্রুয়ারিতে। এরপরে 22 নম্বর, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যার উপর ভিত্তি করে নিচের থেকে বিজোড়টি নির্বাচন করুন। প্রকোষ্ঠ হিসাবে বিজোড় যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে কোনটা, কুমির। কুমির কুমির হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, কেননা কুমির হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ আছে। এটাও আছে, কুমিরের কটা হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ? 4টি। বাকি কুমির ব্যতীত বাকি যে সরীসৃপগুলো রয়েছে তাদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ রয়েছে। নিম্নলিখিত কোন বছরে 86তম সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে 11তম মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? এটা তো ফার্স্ট থেকে আলোচনা করে আসছি, বা গত বছর তো আমি বলে বলে মানে কতবার যে কথাটা বলেছি তার ঠিক নেই, যে মৌলিক কর্তব্যটা ভালো করে পড়ো, ভালো করে পড়ো। যেইগুলো তথ্য দিচ্ছি এইগুলো মনে রাখো, এগুলো করলেও চলবে। এটা সঠিক অ্যান্সার হবে 2002। 2002 সালে যুক্ত করা হয়েছিল। যেই তথ্যগুলো দিচ্ছি এইগুলোই আপাতত ভালো করে মনে রাখো বা খাতায় নোট করে রাখো। 42তম সাংবিধানিক সংশোধনী আইন 1976, সালটা মনে রাখো 1976, নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়েছিল। তো ভারতের সংবিধানে 51 অনুচ্ছেদ, এটাও মনে রাখো 51 1976-এর 42তম সংবিধান সংশোধনী মাধ্যমে ধারা 51 এর অধীনে সংবিধানের 4র্থ অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। এই লাইনটা ভালো করে একটু মনে রাখো। ভারতীয় সংবিধানে 51 ধারায় 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। দেখো এখানে সালটা চেয়েছে, কোনো সময় সংশোধনী কততম সংশোধনী সেটা চেয়ে দিতে পারে, বা কত ধারা 51 এটাও জিজ্ঞেস করতে পারে, বা কততম মৌলিক কর্তব্যটি যুক্ত করা হয়েছে 11তম। তো এগুলো মনে রাখতে হবে। 24 নম্বর কোশ্চেন দেখো, টেনিসে ডিউস শব্দটি কি বোঝায়? ডিউস, টেনিসে যে ডিউস যদি বলা হয়, তো এই শব্দটা হচ্ছে 40 টাই স্কোর, 40 টাই স্কোরকে বোঝায় ডিউস। তো কোন শব্দ, দেখো ডিউসটা তাহলে টেনিস শব্দের সাথে যুক্ত, টেনিস খেলার সাথে। তো কোন খেলার সাথে কী কী শব্দ রিলেটেড সেগুলোও কিন্তু আমাদের পিডিএফের মধ্যে রয়েছে। এবার দেখো আজকের ক্লাসের শেষ কোশ্চেন 25 নম্বর, ড্যাশ সন্ধ্যায় বেটিং রিট্রিট অনুষ্ঠানের আকারে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে। ড্যাশ সন্ধ্যায়, তারিখটা হবে কি 29শে জানুয়ারি। 29শে জানুয়ারি সন্ধ্যায় বেটিং রিট্রিট অনুষ্ঠানের আকারে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে। দেখে নাও, বেটিং রিট্রিট অনুষ্ঠান প্রতি বছর 29শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। এটি প্রজাতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি চিহ্নিত করে। ভারতীয় সেনাবাহিনীর মেজর রবার্টস 1950 সালে গোড়ার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু করেছিলেন এটা বেটিং রিট্রিট। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে, তো সবাইকে বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। টপিক ওয়াইজ ক্লাস প্লাস প্রিভিয়াস ইয়ারের ক্লাস, সমস্ত রকম ক্লাস পাবে আমাদের এই চ্যানেলে। তো তার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে হবে। টেলিগ্রামে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট, নতুন নতুন জব রিলেটেড আপডেট পেয়ে যাবে। সমস্ত কিছু আপডেট কিন্তু টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে, এবং ইম্পর্ট্যান্ট নোটসও তোমরা এইখানে ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, ফ্রি নোট যদি পেতে চাও তো এখানে আমাদের সাথে যুক্ত থাকো। আর আমাদের এমটিএসের নোটস যদি পেতে চাও টপিক ওয়াইজ, বা এই যে প্রিভিয়াস ইয়ার ক্লাসের নোটস সমস্ত কিছু যদি পেতে চাও, তাহলে আমাদের ব্যাচে যুক্ত হতে হবে। তার জন্য তোমাদেরকে 199 টাকা পে করতে হবে, মাত্র 199 টাকা। তো যদি নিতে চাও
তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর পেমেন্ট করার সাথে সাথেই তোমাদেরকে তো গ্রুপে আমি বলেছি 4খানা পিডিএফ দিয়ে দেবো, তার পাশাপাশি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ এখানে অ্যাড করে দেওয়া হবে। এখানে সমস্ত বাকি নোটস, সমস্ত কিছু নোটস কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া আছে, সেগুলো গিয়ে তোমরা দেখে নিতে পারবে।